10 বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। জোট সরকারের দিকে ঝুঁকতে হচ্ছে মোদীকে। জাতির উদ্দেশ্যে ভাষণে ধন্যবাদ জানালেন জনগণকে। एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। आपका ये प्यार, इस आशीर्वाद के लिए मैं सभी देशवासियों का ऋणी हूं। 232 আসন পেয়ে চমক ইন্ডিয়া জোটের। পার্লামেন্টে বিরোধী দল হিসেবে শক্তিশালী অবস্থান। নির্বাচনে মোদীর নৈতিক পরাজয় দেখছে কংগ্রেস। ये चुनाव हम बीजेपी, हिंदुस्तान के इंस्टीट्यूशंस, सीबीआई, ईडी, इन सब के खिलाफ हम लड़े थे, क्योंकि इन सब संस्थाओं को, इन सब इंस्टीट्यूशंस को नरेंद्र मोदी जी ने कैप्चर करा, धमकाया, डराया। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। 10 বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। দলটি এককভাবে পেয়েছে 240 আর এনডিএ জোট পেয়েছে 293টি আসন। নিজের দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও টানা তৃতীয়বার ক্ষমতায় বসছেন নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বিজেপির উপর আস্থা রাখায় জনগণকে ধন্যবাদ জানান। তবে এবারে নির্বাচনে মোদীর নৈতিক পরাজয় দেখছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি। চলছে জয়ের উল্লাস। তবে প্রত্যাশিত ফল না আসায় রয়েছে কিছুটা আক্ষেপও। এর মধ্যেই দিল্লিতে বিজেপি কার্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী। এনডিএ জোটের জয়ের দাবি করে বলেন, টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ভারতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বিজেপি। आपका ये प्यार, इस आशीर्वाद के लिए मैं सभी देशवासियों का ऋणी हूं। आज बड़ा मंगल है और इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। এদিকে জনগণের রায় মেনে নিয়েছে বিরোধী দল কংগ্রেস। তবে দলটির দাবি, এই নির্বাচনের মাধ্যমে নৈতিক পরাজয় হয়েছে মোদীর। ये मैंडेट मोदी जी के खिलाफ गया है। ये उनकी राजनीतिक और नैतिक हार है। ये चुनाव हम बीजेपी, हिंदुस्तान के इंस्टीट्यूशंस, सीबीआई, ईडी, इन सब के खिलाफ हम लड़े थे, क्योंकि इन सब संस्थाओं को, इन सब इंस्टीट्यूशंस को नरेंद्र मोदी जी ने कैप्चर करा, धमकाया, डराया। এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল। গত নির্বাচনে রাজ্যটিতে 18টি আসনে জয় পেলেও এবার মমতার দলের কাছে পাত্তায় পায়নি গেরুয়া শিবির। আরও একবার মমতার হাতেই থাকছে পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রণ। কলকাতায় নিজ বাসভবনের সংবাদ সম্মেলনের শুরুতেই মোদীর কঠোর সমালোচনা করেন তিনি। এ সময় বিজেপির বিরুদ্ধে বিভিন্ন আসনে ফলাফল আটকে রাখার অভিযোগ করেন মমতা। বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। मैं जरूर कहेंगे ये जय, ये विक्ट्री इंडिया का है, ये विक्ट्री हमारा देश का है। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা ও বুথ ফেরত জরিপ নিয়েও সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বলেন, বিরোধীদের মনোবল ভাঙতেই বিজেপির দফতর থেকে তৈরি করা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। রানা, যেহেতু ভারতের নির্বাচন পরিস্থিতির দিকে সবারই একটা দৃষ্টি আছে, নির্বাচনের গণনাও হয়ে গেছে, আপনার কাছে সবশেষ ফলাফলে কি কি তথ্য আছে এই মুহূর্তে? তানভীর, আপনি জানেন যে গত 19শে এপ্রিল ভারতের লোকসভা নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছিল এবং সবশেষ 1 জুন সেই নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এবং গতকাল সারাদিন ব্যাপী আমরা দেখেছি যে ফল গণনা, সেই ফল গণনার উত্তেজনা ছিল। ভারতের পাশাপাশি বাংলাদেশের সব গণমাধ্যমে কিন্তু টপে ছিল ভারতের নির্বাচনের ফলাফল। এবং সবশেষ যে পরিস্থিতি, আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে। আমরা যদি দেখি যে
কোন বিষয়গুলো এই মুহূর্তে আলোচনায় আপনি দেখতে পাচ্ছেন যে বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ জোট, সেই এনডিএ জোট এখন পর্যন্ত এগিয়ে আছে বা জয় পেয়েছে 293 আসনে, এবং ইন্ডিয়া জোট যেটা কংগ্রেস নেতৃত্বাধীন তারা পেয়েছে 232 আসন এবং বিজেপি এককভাবে পেয়েছে 240 আসন। এর আগে যে নির্বাচন আমরা দেখেছি 2019, 2014, সেখানে কিন্তু এর চেয়ে অনেক বেশি আসন পেয়েছিল বিজেপি, এবং কংগ্রেস এককভাবে পেয়েছে 99 আসন। এবং কিন্তু এটা কিন্তু কংগ্রেসের উত্থান, কারণ কংগ্রেস এর 2 নির্বাচনে কিন্তু এত আসন পায়নি। আরেকটা বিষয় ছিল যে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের, আপনি জানেন যে এবারে নির্বাচনে চমক ছিল সমাজবাদী পার্টি, কারণ বলা হয়ে থাকে যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার, এবং উত্তরপ্রদেশে পরপর 2 নির্বাচনে কিন্তু বিজেপি বিজয়ী হয়েছিল, এবং সেই উত্তরপ্রদেশে এবার সমাজবাদী পার্টি আঞ্চলিক দল হিসেবে এককভাবে 37 আসন পেয়েছে, এবং কংগ্রেস মিলে যে জোট ইন্ডিয়া জোট, সেই জোট পেয়েছে 42 আসন। এবং আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের যে প্রতিবেশী ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ নিয়ে খুব আলোচনা ছিল যে পশ্চিমবঙ্গে মনে হয় এবার বিজেপি আসবে, এরকম একটা কথা বলা হয়েছিল। কিন্তু সব ধরনের জরিপ বলেন, সব ধরনের পরিসংখ্যান বলেন, সব কিছুকে এক পেশে রেখে মমতার যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস আবারও চমক দেখিয়েছে, এবং তারা 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন। মানে এটা বলা যায় যে এক ধরনের চমক, তানভীর। এবং সব কিছু নিয়ে যদি আমি একটা বলি যে মানে পুরো ভারতের যে যত জরিপ ছিল, বলেন যে বুথ ফেরত যে জরিপগুলো ছিল, সেগুলো কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো উল্টে গেছে এই নির্বাচনে। এবং আজ পর্যন্ত মানে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সবশেষ খবর যে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে যে কীভাবে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে ভারতের সরকার, মোদী সরকার যেহেতু একভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তাহলে কি হবে, তারা কি জোটের দিকে যাবে? এই নিয়ে আজকে একটা দলের তাদের যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেই মিটিংয়ে একটা ফলাফল একটা আশা করাই যায় আসলে কি হবে, তানভীর। আচ্ছা, এটি আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে যেহেতু সরকার গঠনের জন্য এককভাবে আসলে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, 272টি আসন প্রয়োজন, সেক্ষেত্রে এখন তাহলে এই যে মোদির জোট বা অন্যান্য যে জোটগুলো আছে, কংগ্রেস আছে, তারা কাকে টানছে দলের দিকে, বা এই ব্যাপারে কি আছে? এই নিয়ে আলোচনার আগে দর্শক আমাদের কাছে একটি প্রতিবেদন আছে যে কি হতে যাচ্ছে আসলে ভারতের সরকার ব্যবস্থায়, সেটা কি জোটের দিকে যাচ্ছে? যেহেতু নরেন্দ্র মোদীর দল বিজেপি এককভাবে 272 আসন পায়নি, তাহলে বিশ্লেষকরা বলছেন যে শেষ পর্যন্ত জোট সরকারের দিকেই ঝুঁকতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। কথায় বলে যত গর্জে তত বর্ষে না, বিজেপির বেলায়ও যেন খেটে গেল সেই প্রবাদ বাক্য আব কি বার 400 পার। লোকসভা নির্বাচন সামনে রেখে এই স্লোগানই বেছে নিয়েছিল টানা 2 মেয়াদে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী। 543 আসনের মধ্যে সরকার গঠনে 272 আসন যথেষ্ট হলেও এই স্লোগানের মাধ্যমে ভোটে 400 আসন টার্গেট করেছিল তার দল। আত্মবিশ্বাস বাড়াচ্ছিল 7 দফা নির্বাচনের মাস 4 আগে রাম মন্দির উদ্বোধনের মতো মাস্টার স্ট্রোকও। কিন্তু মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকে সব সমীকরণ। বুথ ফেরত একাধিক জরিপের তথ্য বলছিল 400 আসনের লক্ষ্য পূরণ হয়তো অসম্ভব নয়, কিন্তু লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন জোটের বিশাল সে স্বপ্ন এখন শুধুই মরীচিকা। পার্লামেন্টে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতাও এখন ধুধু মরুভূমির মতো। বিশেষজ্ঞদের ধারণা 2014 এবং 2019-এর মতো 2024 সালে কাজ করেনি মোদি ম্যাজিক। রাম মন্দির প্রতিষ্ঠা করে গোড়া হিন্দুদের মন জিতলেও মেরুকরণের রাজনীতি সমানভাবে পছন্দ হয়নি দেশটির সব প্রান্তের সব শ্রেণীর মানুষের। এখানেই শেষ নয়, বিশেষজ্ঞরা জানান বিজেপিকে বিপদে ফেলেছে অগ্নিবীর প্রকল্প। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থান থেকে হাজার হাজার তরুণ সেনাবাহিনীতে ভর্তি হন। অগ্নিবীর প্রকল্পে সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ব্যবস্থা তুলে দিয়ে ব্যবস্থা করা হয় চুক্তিভিত্তিক 4 বছরের চাকরির। মেয়াদ শেষে জওয়ানরা কিছু টাকা পেয়ে হবেন বেকার। চুক্তিভিত্তিক চাকরিতে থাকাকালে প্রাণ হারিয়ে ক্ষতিপূরণ পেলেও পাবেন না শহীদের মর্যাদা। এখানেই ট্রাম্প কার্ড খেলেছে ইন্ডিয়া জোট। সরকার গড়ার পর তুলে দেয়া হবে এই প্রথা। সেনাবাহিনীতে 2 ধরনের শহীদের স্থান থাকবে না, সবাই পাবেন একই রকম মর্যাদা, একই ধরনের সুযোগ সুবিধা ও পেনশন। স্থায়ী হবে নিয়োগ। প্রতিটি জনসভায় এই কথাই জানান রাহুল গান্ধী। কৃষক আন্দোলনের রেশও মোদির 400 আসনের পথে বড় বাধা বলে মত সংশ্লিষ্টদের।
চলতি বছর 6 মার্চ ভারতের প্রথম পানির নিচে মেট্রো উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এসপ্ল্যানেড হাওড়া মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। প্রায় 5,000 কোটি রুপি খরচ করে তৈরি করা হয় ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশনটি। এত কিছু করেও পশ্চিমবঙ্গে ভাগ্যের উন্নতি ঘটাতে পারেনি বিজেপি। আগের চেয়ে আরও 7টি আসন বেশি পেয়ে 42টির মধ্যে 29 আসন নিয়ে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তৃণমূল, যেখানে 6টি আসন কমে এবার 18 থেকে বিজেপির আসন সংখ্যা নেমে এসেছে 12তে। হিন্দুত্ববাদের প্রচার ও নাগরিকত্ব ইস্যু উল্টে তৃণমূলের পক্ষে গেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে বিজেপিকে গঠন করতে হবে জোট সরকার। জোটের ছোট ছোট দলগুলোর ওপর নির্ভরশীলতাও বাড়বে বিজেপির। এসব দল এখন আরো বেশি দর কষাকষির সুযোগ পাবে বিজেপির সঙ্গে। অন্যদিকে বিরোধী দলগুলোর আসন বেশি হওয়ায় পার্লামেন্টে এখনকার তুলনায় অনেক বেশি বিরোধের মুখেও পড়তে হবে বিজেপিকে। মৌসুমী সাথী, সময় সংবাদ। তানবীর, আমরা প্রতিবেদনটি দেখলাম। আচ্ছা রানা, একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে গত দুবারের যে নির্বাচনে আমরা দেখেছিলাম কিন্তু অনেকটা কংগ্রেস কোণঠাসা হয়েছিল। এবারে কিন্তু কংগ্রেস বা ইন্ডিয়া জোটের একটা বিশাল উত্থান দেখছি, মানে এই চমকের আসলে রহস্যটা কি? তানবীর, এইটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আরেকটি রিপোর্ট দেখব, এই নিয়ে আমাদের আরেকটি প্রতিবেদন আছে, সেটা একটু দেখে আসি। বছরের পর বছর ধরে বিজেপির উপহাস আর ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কখনো পাপ্পু, কখনো শেহজাদে এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদী সহ দলটির নেতারা। এক দশক ধরে সবগুলো নির্বাচনে বিজেপির আক্রমণের শিকার হয়েছে গান্ধী পরিবার। কিন্তু 18তম লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে তারা। বুথ ফেরত জরিপগুলোর আভাসকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাচ্ছে রাহুল ও প্রিয়াঙ্কাকে। ভারত জোড়ো পদযাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেন রাহুল গান্ধী। আর জনগণের সঙ্গে তার এই একাত্মতা শুধু টিভির পর্দায় সীমাবদ্ধ থাকেনি, নিয়ে গেছে মানুষের কাছাকাছিও। এতে রাহুল সম্পর্কে ভারতবাসীর মনে বিজেপি যে ধারণা গেঁথে দিয়েছিল তা পাল্টে যায়। ছাত্র থেকে শুরু করে ট্রাক চালক, সমাজের প্রতি স্তরের মানুষকে জড়িয়ে ধরে কথা বলেন তিনি। রাহুল গান্ধীর এই রূপ আগে দেখেনি ভারতবাসী। আবার নির্বাচনের আগে অনেকেই আশা করেছিলেন এবার অন্তত লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু তিনি তা করেননি। সেটা নিয়েও বিরোধী নেতারা উপহাস করতে ছাড়েননি। তবে তাদেরকে উপযুক্ত জবাব দেন প্রিয়াঙ্কা। জানান প্রচারণাকেই ফোকাস করতে চান তিনি। নির্বাচনে দাঁড়ালে শুধু একটি আসনেই প্রচারণা চালাতে হতো তাকে, কিন্তু দেশব্যাপী কংগ্রেসের হয়ে প্রচারণা চালিয়েছেন প্রিয়াঙ্কা। ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে কংগ্রেসের পতন শুরু হয় 2014 সালের নির্বাচন থেকে। সে বছর লোকসভা নির্বাচনে মোদি ঢেউয়ে রীতিমতো ভেসে যায় রাহুল গান্ধীর কংগ্রেস। হারাতে হয় 162টি আসন, ভোট কমে 9% বেশি। সে ভরাডুবি আরও গতি পায় 5 বছর পর 2019 সালে। এ নির্বাচনে কংগ্রেসের পরিস্থিতি একটু উন্নত হয়, তবে তা খুবই নগণ্য। এবার গোটা ভারতে 52টি আসন পায় কংগ্রেস। গত এক দশকের রাজনীতিতে একদমই কোণঠাসা হয়ে পড়েছিল কংগ্রেস। বিশেষ করে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির চাপে বেশ অসহায় মনে হচ্ছিল দলটিকে। এই এক দশকে দলের ভেতর এসেছে নানা পরিবর্তন। রাহুল গান্ধী নানাভাবে চেষ্টা করেছেন নিজেকে ভেঙে চুরে ভোটারদের সামনে হাজির হওয়ার। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজ পার্টি, বিহারে নীতিশ কুমারের জনতা দলের মতো সব দল নিয়ে গঠন করেন ইন্ডিয়া জোট। এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রায় 100 আসনের পেছনেও এই জোটের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। আর তাই কংগ্রেসের রাজনীতি চাঙ্গা হয়ে উঠল বলেই মনে করছেন বিশ্লেষকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। তানবীর, আমরা প্রতিবেদনটি দেখলাম। আচ্ছা রানা, আরেকটা প্রশ্ন আমার কিন্তু জানার ছিল, সেটা হচ্ছে যে এবারে নির্বাচনে কিন্তু অনেক চমক ছিল, অনেক বড় বড় প্রার্থীকে দেখেছি যে আমরা হেরে গেছে। এই বিষয়ে আসলে আপনার কাছে কি কি তথ্য আছে? তানবীর, আপনি আসলে ঠিকই বলেছেন, এবারে নির্বাচনে বেশ কিছু চমক ছিল, যার কারণে যার মধ্যে অন্যতম যদি বলি যে সেই একটু আগে বলেছিলাম আপনাকে যে উত্তরপ্রদেশের যে চমক সমাজবাদী পার্টির, একই সঙ্গে পশ্চিমবঙ্গের চমক, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে, আমরা যদি একটু দেখি যে এবারের নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কোনগুলো ছিল। আপনি দেখেন শুরুতেই হলো চ্যালেঞ্জের মুখে মোদি ম্যাজিক। আপনি জানেন যে গত 2 নির্বাচনে মোদি ম্যাজিক মানে মোদির উপর ভিত্তি করেই কিন্তু বিজেপি এগিয়েছিল এবং তারা কিন্তু খুব ভালো ফলো করেছিল। 2014 নির্বাচনে 282 আসন পেয়েছিল এবং 2019 নির্বাচনে কিন্তু 303 আসন পেয়েছিল এককভাবে বিজেপি। যদিও এবার দেখেন এবার সেই দলটি পেয়েছে মাত্র 240 আসন এখন পর্যন্ত।
তারা পেয়েছে। সেক্ষেত্রে মানে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মোদি ম্যাজিক এবারে কাজে আসেনি। একটু যদি আমি প্রশ্ন যোগ করি, যেমন নির্বাচনের আগে আমরা শুনেছি যে 400টিরও বেশি আসন পেতে পারেন মোদির জোট, তাহলে সেই ম্যাজিক আসলে কাজে লাগলো না কেন? সেই ম্যাজিক কাজে লাগলো না। আপনি দেখেন এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে কাজে দিল না রাম মন্দিরও। আপনি জানেন যে এই নির্বাচনের আগে জানুয়ারি মাসে কিন্তু সেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী, এবং বিজেপি মানে বিরোধী যারা ছিলেন, কংগ্রেস সহ যারা, তাদের অভিযোগ ছিল যে নির্বাচনকে টার্গেট করেই নরেন্দ্র মোদী এই রাম মন্দির মানে যে বিতর্কিত রাম মন্দির, আপনি জানেন যে সেই বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির তৈরি করা হয়েছে, এবং এই বিতর্কিত জায়গায় এই মন্দির তৈরি করার পেছনে তারা বলেছিল যে শুধুমাত্র লোকসভা নির্বাচনে জয়ের টার্গেট নিয়ে কিন্তু এর উদ্বোধন করা হয়েছে। এবং আপনি দেখেন যে সেই অযোধ্যায় কিন্তু হেরেছে বিজেপি, মানে সেখানে জয়লাভ করেছে সমাজবাদী পার্টি। এবং বলা যায় যে তাদের যে নীতিটা ছিল, যে হিন্দুত্ববাদের যে মানে নীতি যে ছিল কংগ্রেসের বিজেপির, সেটা কিন্তু কোনো কাজেই দেয়নি আসলে বলা যায়। আরেকটা ছিল যে মিলল না বুথ ফেরত শ্রমিক। আপনি জানেন যে বুথ ফেরত শ্রমিককে বলা হয়েছিল যে তারা 300-র বেশি আসনে জয়লাভ করবে। মোদী নিজেও বলেছিল যে এইবার আমরা 400-র বেশি আসনে জয়লাভ করব। কিন্তু রেজাল্টের পরে আপনি জানেন যে কালকে যখন রেজাল্ট আসতে শুরু করলো, তখন কিন্তু পুরো চিত্র আলাদা হয়ে গেল। যে তো সেখানে দেখা গেল যে 400 না 300 না, তারা পেয়েছে 240-এর ঘরের কোঠা। আরেকটা বিষয় দেখেন যে যেহেতু এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেহেতু জোটের দিকে কিন্তু যাচ্ছে। এবং 272টি আসন প্রয়োজন লোকসভার জন্য, এবং যার কারণে আমরা আমাদের যে পয়েন্টটা দেখেন যে ভর করতে হচ্ছে জোটের উপর, এবং এই জোটের উপর যেহেতু ভর করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আলোচনা এসেছে জেডিইউ এবং টিডিপি। আপনি জানেন যে সেই বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি বা টিডিপি চন্দ্রবাবু নাইডুর, এই দুইজন এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায়। আপনি শুরুতে আপনাকে বলেছিলাম যে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে এনডিএর। তারা এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে নিয়ে একটা বৈঠক করতে যাচ্ছে, এবং ধারণা করা হচ্ছে যে তারা যেহেতু জোট সরকার দিকে যাচ্ছে, সেখানে এই দুই দলের কী ভূমিকা হবে সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা হতে যাচ্ছে। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে যে ইন্ডিয়া যে জোট, সেই ইন্ডিয়া জোটের নেতারাও কিন্তু এই দুই দলের যে নেতা তাদের সঙ্গে যোগাযোগ করছেন, যেন তাদেরকে তাদের দলে ফেরাতে পারেন। এই নিয়ে কিন্তু একটা খেলা চলছে, মানে বলা যায় যে একটা রাজনৈতিক খেলা। সেক্ষেত্রে যদি কংগ্রেসে তারা ভিড়ে যায়, কংগ্রেস জোটে, তাহলে কি কংগ্রেস ক্ষমতা চলে আসবে? সেটা কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা এই মুহূর্তে বলা পসিবল না, কারণ রাজনীতির মাঠে কোন দল এগিয়ে যায় বা কী হয় সেটা কিন্তু আগেই বলা যায় না। কারণ এনডিএ যে জোট, তারাও কিন্তু ছাড় দিবে না মানে কংগ্রেসকে বা ইন্ডিয়া জোটকে এখনই। তো সেটা দেখতে গেলে আমাদেরকে আজকে সারাদিন অপেক্ষা করতে হবে যে কী ধরনের নাটকীয়তা তৈরি হয়, সেটা আমরা অবশ্যই আজকে দেখতে পাবো। তো তানভীর, এই ছিল আমার কাছে সবশেষ। ঠিক আছে রায়হান, আপনাকে ধন্যবাদ। আশা করি সারাক্ষণই আপনার থেকে আমরা তথ্য পাবো। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত। নেতানিয়াহুর দ্বিমুখী আচরণ, নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব উত্থাপনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। টানা ৪৪ দিনের ৭ ধাপে নির্বাচনের পর অপেক্ষার প্রহর শেষ। ভারতের লোকসভা নির্বাচনে দেশটির ৬৪ কোটি মানুষ বেছে নিয়েছে নিজেদের পছন্দের প্রার্থীদের। ভোটের ফলাফল অনুযায়ী জয়ের খাতায় নাম তুলেছেন অনেক হেভিওয়েট প্রার্থীও, আবার অপ্রত্যাশিতভাবে হেরেছেন অনেকেই। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফলে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের হেভিওয়েট প্রার্থীদের কেউ জিতেছেন প্রত্যাশিতভাবে, কেউ বা আবার অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছেন। নিজ আসনে বারাণসীতে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায়ের চেয়ে ১.৫ লাখের বেশি ভোট পেয়েছেন তিনি। যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোদী জিতেছিলেন ৬.৫ লাখের বেশি ভোটের ব্যবধানে। প্রত্যাশিত জয় পেয়েছেন মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। নিজ আসন গান্ধীনগর থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এদিকে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ২ আসনেই জয় পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোট গণনা ৭ ঘন্টা যেতে না যেতেই নিশ্চিত হয়ে গেছে উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে ৬,৭০,০০০-এর বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে তিনি প্রায় ৪ লাখ ভোট বেশি পেয়েছেন। এছাড়া কেরালার ওয়েনার আসনেও জয় নিশ্চিত করেছেন রাহুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী আনি রাজার থেকে ৩ লাখ ভোট এগিয়ে এ জয় নিশ্চিত করেন তিনি।
বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7,10,930 ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী CI পাতিল। এদিকে ভোট গণনা শুরুর পর থেকে নানা অভিযোগ তুললেও উত্তরপ্রদেশের কৌনুজ আসনে বিজেপি প্রার্থীকে 1,40,000-এর বেশি ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী দলের প্রার্থী অখিলেশ যাদব। অন্যদিকে লোকসভা নির্বাচনে আশার আলো জাগিয়েও শেষ পর্যন্ত ধরাশায়ী হয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। এবার যাদের ভরাডুবি হয়েছে তাদের মধ্যে অন্যতম বিজেপির নেত্রী স্মৃতি ইরানি, কংগ্রেসের কানাইয়া কুমার, জম্মু কাশ্মীরের 2 সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মাহবুবা মুফতি, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। অন্তরা সেন, সময় সংবাদ। চলতি বছরে ভারতের লোকসভা নির্বাচনে খরচের বহর পেছনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকেও। 1,35,000 কোটি রুপি খরচ করে আগের সব রেকর্ড ছাপিয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনের তালিকায় নাম উঠেছে 2024-এর নির্বাচন। বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলো ভোটারদের মন জয় করতে খরচ করেছে হাত খুলে। আগের সব রেকর্ড ছাপিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনের তালিকায় নাম লিখিয়েছে চলতি বছরের ভারতের লোকসভা নির্বাচন। ভারতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডিয়া স্টাডিজ অনুসারে নির্বাচনে খরচ হয়েছে 1,35,000 কোটি রুপি। সেই হিসেবে প্রতি ভোট সংগ্রহের খরচ ছিল 1,400 রুপি। এমন খরচের বহর পেছনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকেও। কারণ 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুপির হিসেবে খরচ হয় 1,20,000 কোটি। ক্ষমতাসীন বিজেপি থেকে শুরু করে বিরোধী কংগ্রেস এবং সমাজবাদী পার্টি পর্যন্ত প্রায় সব রাজনৈতিক দল ভোটারদের মন জয় করতে খরচ করেছে আগের চেয়ে অনেক বেশি। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের হিসাব অনুযায়ী 2019 সালের লোকসভা নির্বাচনে খরচ হয় 55 থেকে 60,000 কোটি রুপি। এবার তা ছাপিয়ে গেছে 1 লাখ কোটি। এদিকে 1951-52 সালের ভোটের সঙ্গে তুলনা করলে খরচের সীমা বৃদ্ধি পেয়েছে 300 গুণ। তখন একজন প্রার্থী সর্বোচ্চ 25,000 রুপি খরচ করতে পারতেন, তা বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে 95 লাখ রুপি। স্বচ্ছতা আনার জন্য রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাছে বাৎসরিক অনুদান সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হয়। সেখানে 20,000 রুপির বেশি অনুদানের তথ্য জানায় তারা। সেই সঙ্গে প্রতি বছর হিসাব ও ভোটের 75 দিনের মধ্যে নির্বাচনী খরচের হিসেব পেশ করে দলগুলো। তা প্রকাশিত হয় কমিশনের ওয়েবসাইটে। কিন্তু সেন্টার ফর মিডিয়া স্টাডিজের দাবি, তা সত্ত্বেও হিসাব বহির্ভূত উপহার, টাকা, সোনা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা বাড়ছে প্রতি নির্বাচনেই। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, পর্নোতারকাকে ঘুষ দেওয়ার মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন ট্রাম্প। আবারও নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হবেন সাবেক প্রেসিডেন্ট, মন্তব্য বাইডেনের। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত করায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে এই আহ্বান জানান তিনি। এদিকে ট্রাম্পকে একজন দোষী সাব্যস্ত ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ট্রাম্প যদি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তবে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে উঠবেন। যুক্তরাজ্যে আগামী মাসে সাধারণ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাইজেল ফারাজ। বিশ্লেষকদের মতে 60 বছর বয়সী ফারাজের ভোটে দাঁড়ানোর ঘোষণা চাপে ফেলতে পারে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। স্থানীয় সময় সোমবার নাইজেল ফারাজ জানান, আসন্ন 4 জুলাই সাধারণ নির্বাচনে লড়বেন তিনি। নেতৃত্ব দেবেন ডানপন্থী রিফর্ম পার্টির। ব্রেক্সিটের সময় অকুণ্ঠ সমর্থন ও সহায়তার কারণে রাজনীতিতে বেশ আলোচিত এই রাজনীতিবিদ বর্তমানে টিভি শো উপস্থাপনার পেশায় জড়িত আছেন। একসময় কনজারভেটিভ পার্টির রাজনীতি করলেও বর্তমানে দেশটির ডানপন্থী দল রিফর্ম পার্টির নেতৃত্বে রয়েছেন। ডানপন্থী ভোটাররা লেবার পার্টিকে খুব একটা ভোট দিতে চান না। এই পরিস্থিতিতে ফারাজের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভদের ভোট ভাগ হয়ে যেতে পারে। অভিবাসী মোকাবেলা ও ইইউর বিষয়ে আরও কঠোর নীতি নেওয়ার বিষয়ে তিনি বরাবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীদের উপর চাপ দিয়ে আসছিলেন।
অবশেষে ডালাসে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ম্যাস্টাং ক্রিকেট একাডেমিতে প্রায় 3 ঘন্টা ব্যাটিং বোলিং অনুশীলন করেছে শান্ত সাকিবরা। বাজে ফর্মের মধ্যে থাকা লিটন দাস দীর্ঘ সময় ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পকে সঙ্গে নিয়ে কাজ করেছেন, পরামর্শ নিয়েছেন সাকিবেরও। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। শেষ 5 আন্তর্জাতিক টি-20-তে 82 স্ট্রাইক রেটে 11 গড়ে 57 রান। ব্যাটটা কোনোভাবেই কথা শুনছে না। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা লাইফলাইন ছিল, কিন্তু সেখানেও ব্যর্থ লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে থাকবেন কিনা সেটাও নিশ্চিত না। ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমির ইনডোরে তাই লিটনের দিকে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের বাড়তি নজর। পাশে দাঁড়িয়ে ব্যাটিং দেখেছেন লিটনের, শট সিলেকশন সহ ভুলগুলো কোথায় হচ্ছে তার সবই দেখিয়ে দেন হেম্প। লিটনের মতো ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসানও। ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন। ইনডোরের দুপাশের 2 নেটে এই দুজনই দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন। নিজের প্র্যাকটিস শেষে লিটন চলে যান সাকিবের কাছে। লিটনের জন্য ডানহাতি হয়ে কিছু শটও খেলে দেখান সাকিব। বোঝাই যায় খারাপ সময়ে একে অপরের পাশে আছেন এই 2 ক্রিকেটার। নেদারল্যান্ডস নেপাল ম্যাচ লো স্কোরিং হলেও ডালাসের উইকেটে রান আছে। বাউন্ডারি ছোট, তাই অনুশীলনে বাংলাদেশের সব ব্যাটারকেই দেখা গেছে বড় শট খেলতে। অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকে নিয়ে আলাদা কাজ করেছেন হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে। ভারতের বিপক্ষে রান পাওয়া একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদও সাবলীল ছিলেন অনুশীলনে। অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে শরীফুলের ইনজুরি, জানিয়ে কোচ, অধিনায়ক, চিকিৎসক ও ফিজিও দীর্ঘ সময় মিটিং করেছেন। স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ অনুশীলনে আসলেও বোলিং করেননি। আগের 2 দিন বিশ্রামে থাকা বাংলাদেশ দল এদিন পুরো 3 ঘন্টা প্র্যাকটিস করেছে ইনডোরে। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল মূল মাঠে আদৌ অনুশীলন করতে পারবে কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, যার কারণ ডালাসের আবহাওয়া। বৃহস্পতিবার গ্র্যান্ড প্রেরিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচ, এর পরদিন খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা। এর আগে বুধবার স্থানীয় সময় দুপুরে মূল মাঠে বাংলাদেশের অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটাও ভেস্তে যেতে পারে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 10 বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। জোট সরকারের দিকে ঝুঁকতে হচ্ছে মোদীকে। বিরোধী দল হিসেবে শক্তিশালী অবস্থানে রাহুলের কংগ্রেস। এবং পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন ট্রাম্প। আবারও নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হবেন সাবেক প্রেসিডেন্ট, মন্তব্য বাইডেনের। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন মাহাদি রুবো। তানভীর, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়।